শয়তান ডাইনি, আমার বংশের প্রদীপ নিভিয়েছিস তুই, তাই আজকের পর তুইও আর কোনোদিন সূর্য দেখবি না। বাবু তোর দুটো পায়ে পড়ি বাবু, আমি আমি কোনো ভুল তাবিজ দেইনি বাবু রে। তোর তোর নায়েবকে বলেছিলাম যাতে একমাত্র সেলির মা ছাড়া অন্য কেউ এই তাবিজ পড়াইলে। এই শয়তানি বুড়ি, বেশি কথা নয়, চল মর। জমিদার বাবু, এই শয়তানি বুড়িকে গাছের সাথেই জ্বালিয়ে দিন, বলা যায় না তখন জেগে উঠে আবার কালা জাদু করে। আগুন নিরে ছাই জাগে, কে পড়েছে আমার ভাগে, ছাইয়ের তলায় দু চোখ খোলে, তোর নাম জানি রক্তের দলে, ভালো লাগলে রাখবো তোরে, আর না লাগলে খাবো প্রাণ। জমিদার নায়েব সমেত উপস্থিত সকলেই চমকে যায়। এত মার খাওয়ার পরেও ডাইনি এখনো বেঁচে কি করে? তার টেনে টেনে বলা ছড়াটা সকলের মনে যেন ভয় ধরিয়ে দিল। কিন্তু কেউ লক্ষ্য করল না একটা জিনিস, তোর নাম জানি রক্তের দলে, এই ছাইয়ের তলায় জ্যান্ত পুড়িয়ে মার বুড়িকে। রক্তের দলে। তাড়াতাড়ি কর রে হতভাগারা, তাড়াতাড়ি কর। বুড়ি কালা জাদু করে বৃষ্টি আনছে রে। রানীর মরণ নেই, আমি ফিরবো আবার, কেউ পড়বে আর আর কেউ আমার খিদে মেটাবে। দাউ দাউ করে জ্বলছে বুড়ি সহ শেওড়া গাছটা। গোটা গ্রামের মানুষ স্থানুর মতো দাঁড়িয়ে। সমস্ত গ্রাম সেদিন স্তব্ধ হয়ে দেখেছিল ভদ্রানী বুড়ির শেষ পরিণতি। জীবন কোনোদিন তাকে কিছুই দেয়নি। স্বামী মরল কলেরায়, আর একমাত্র ছেলেকে কেড়ে নিল সাপের কামড়। তার স্বামী ছিলেন তান্ত্রিক মানুষ, আর সেই বিদ্যেই কাল হয়ে নেমে এলো ভদ্রানীর নিঃসঙ্গ জীবনে। বেচারি কোনোদিন কারোর উপকার বই ক্ষতি করেনি, কিন্তু সেই বুড়িরই ভুল কবচ দেওয়ার ফলে জমিদারের একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। অন্তত নায়েবের এটাই বক্তব্য। প্রকৃতিও বুঝি এই অন্যায় মেনে নিতে পারল না। ক্রমেই অশান্ত হয়ে উঠছে সে। দেখতে দেখতে বুড়ির চিৎকারও ঝিমিয়ে এলো। গোটা গাছটাও পুড়ে ছাই হয়ে গেছে ততক্ষণে। গ্রামের সবাই যে যার বাড়ি মুখো রওনা দিল, কিন্তু সবার অলক্ষ্যে ঘটে গেল একটা ঘটনা, যার সাক্ষী রইল কেবল প্রকৃতি।
প্রকৃতি যেন কালাপাড়া গ্রামের ভবিষ্যৎকে ক্রমে ঢেকে ফেলবে এক গহীন অন্ধকারে। সন্ধ্যার অন্ধকার তখন। চারজন সব যাত্রী, বিনু, ধনা, মানিক, বিশু, একটি দেহ নিয়ে চলেছে। সামনে দুজন মশাল নিয়ে হাঁটছে। তাদের মধ্যে একজন জমিদার বাড়ির চাকর রামদিন, আর অন্যজন নায়েবের ছেলে জয়দেব। তাদের পিছু চলেছে চারজন ষণ্ডামার্কা বল্লমধারী পাইক। এই হচ্ছে গ্রামের লোক। যতদিন জমিদার বাবু বেঁচে ছিল ততদিন জমিদার বাবু করে হে দিয়ে বলল, আরে আজকে যখন কইলাম ভদ্রানী শ্মশানে যাইতে হইবা, অমনি পিটান দিল সব। কম বাগবি না। গত 30 বছরে ভদ্রানী শ্মশান তো কম মানুষ নেয়নি গা। আপনি বাঁচলে বাপের নাম। তাইলে আমরা কি করতে যাচ্ছি শ্মশানে? অকালে পেরানটা যদি একবারে... কথা কম বল দেখিনি, হ্যাঁ? ছোট নায়কের কানে গেলি লাশ কেটে নদীর জলে ভাসায় দিবে। চুপচাপ চল। তাছাড়া পয়সাও তো কম নাই নিকো। কে মানিক, কি ফিটফাট করছিস বলি? সব ঠিক তো? আগে আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় সে সব 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 ঠিক আছে। ওই ভদ্রানীর শ্মশান তো, তাই একটু আর কি। রাখ, তোরা বুঝতেই পারছিস জমিদারের বংশে বাটি দেওয়ার মতো কেউ নেই। মেয়েকে বিয়ে করে আমি হব জমিদার, বুঝলি? তাই আমার কথা শুনে চললে পয়সা করে অভাব হবে না। আর অন্যথা হলে তোদের সরেশ বউগুলো ওদের মদ্দা হারিয়ে শেষকালে আমার পায়েরই পড়বে। তখন আবার আর কিছু বলে না ওরা। জয়দেবের মতো ঠান্ডা মাথার শয়তান যদি জমিদার হয়ে বসে, তাহলে কালাপাড়া যে শ্রীহীন হয়ে পড়বে তা আর বুঝতে বাকি নেই কারোরই। কানাঘোষ হয়ে যেটুকু শোনা যায়, খাবারে বিষ মিশিয়ে জমিদারকে খুন করেছে নায়েবের ছেলে জয়দেব। তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন জমিদার, আর তাই খুনটা করতে সুবিধাই হয় জয়দেবের। জলের গ্লাসে 2 ফোঁটা জীবননাশক বিষ। জমিদারের শরীরটা নীল হয়ে গিয়েছিল কিছু ঘন্টার মধ্যেই। বিনু আর ধনা তোরা এইখানি থাক, আমি আর মানিক যেতেছি কাঠ আনতি। আর বিনু, তুই মরাটা ছুঁয়ে বসে থাক, ঠিক আছে? তোরা যা ওদের সাথে, আর কোনো গন্ডগোল দেখলেই খুঁচিয়ে দিবি বল্লম দিয়ে। পরিকল্পনা মতো দুজন পাইক গেল বিশু আর মানিকের সাথে। এদিকে বিনু মরাটা ছুঁয়ে বসে। দুজন পাইক মশাল হাতে একটু দূরেই নজর রাখছে। ওদিকে জয়দেব আর রামদিন নদীর উঁচু পাড়টায় দাঁড়িয়ে। কিন্তু আসল ব্যাপারটা একমাত্র ধনার নজরে এলো। এই তো সেই গাছটা যেটার গায়ে ভদ্রানী বুড়িরে জ্যান্ত জ্বালাইনো হয়েছিল। কিন্তু কিন্তু ওকে এরপরই ধনার চোখের সামনে ঘটে চলে এক ভয়ঙ্কর দৃশ্য। চরম ভয়ে ও যেন বোবা হয়ে গেল। ভালো লাগলে রাখবো তোরে, আর না লাগলে খাবো প্রাণ।
পাথরের মতো স্থানও হয়ে ধনা দেখে চলেছে সবটা। ওর শরীর যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। শেওড়া গাছের কোটর থেকে বেরিয়ে এলো অন্য এক বিনু। বাকিরা টেরই পেল না চোখের আড়ালে কি নারকীয় কাণ্ড চলছে। নীরব সাক্ষী শুধু ধনা, যার কণ্ঠ রোধ করেছে হাকিনীর মায়া। ই একখান খেলাটাই না দেখালো, না এবারও ছেলে বল। আচ্ছা তা নয় তো কি, রামদিন বলছে সবই। আরে ওই তো সেই ভদ্রানী বুড়ির তাবিজ খান, ও তো পড়াই দিয়েছিল জমিদারের ওই টুসালের হাতে। তারপর আর যাই কই বেতাল এইছে। হ্যাঁ, গিলে নিল ওই বাচ্চাটারে। বুড়ি যে বেতালটারে লাগাইছিল বাচ্চাটারে বাঁচানোর জন্য, সেই মাইরা ফেললো। আর দোষ হইল গিয়া বুড়ির, জমিদারের বাচ্চা হইল না। ভাগ্যের কি খেল, হ্যাঁ? সব যেই নিয়ে চুপ থাকতি, এইদিকে জমিদারকে কি হচ্ছে রে? ওরা গেল কই? হ্যাঁ, মানে চল চল, এইখানে থাকলে মারা পড়বো, চল। সাইয়ের তলায় দু চোখ খোলে, তোর নাম জানি মুক্তের তোলে। ওরে বাবা রে, মানিক পালা! চরম বিপদেও বিশু বুঝেছিল এই অজানা আতঙ্কের থেকে বাঁচার একটাই রাস্তা। নিরুপায় বিশু প্রাণ ভয়ে উঁচু পাড় থেকেই নদীতে ঝাঁপ দিল। সারা বন বাদার তোলপাড় করে দিল মানিকের মরণার্তনাদ। বিনু, এই বিনু, আমার মুখ দেখছিস কি? ও পরিবেশের ভয়াবহতা ধনার দুর্বল হৃদয় আর নিতে পারেনি। কি? আমি বইলেছিলুম দাদাবাবু, ভদ্রানী মরেনি, আমাদের কাউরেও ছাড়বে না। কিছু টাকার লোভে 30 বছর আগে করা ভুলের জন্য রামদিন নিজেকে দুষতে থাকে মনে মনে। আর ওদিকে বিনুর শরীরটা ধীরে ধীরে পাল্টাতে থাকে। কিরে কিরে, পড়াবি না? হ্যাঁ, পড়াবি না? পড়াবি না? পড়া পড়া পড়া। না না না, বাঁচাও! তোরা আমার দেহ পুড়িয়েছিলিস, আর আমি তোদের আত্মা নেব। বাঁচাও! চাইয়ে ঘুমায় প্রাণের দান, যে জ্বালায় আগুন সে পূর্বে শেষে। হাকিনীর হাসি শেষ নিঃশেষে।
ভদ্রানীর শ্মশানে একবার ঢুকলে আর বেরোনো যায় না। 30 বছর আগের কৃতকর্মের ফল ওরা ভোগ করল বটে, কিন্তু ধনা, মানিক আর বিনু, এদের কি দোষ ছিল? হ্যাঁ, ওদের দোষ একটাই, অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তবে বিশুই একমাত্র যে বেঁচে ফিরতে পেরেছিল। বিশু এখন পুরো উন্মাদ, কিন্তু সে জানেই না বাঁশবনের সেই ছায়াটা এখনো ওর ভেতরেই বাসা বেঁধে আছে। হাকিনি ওকে মরতে দেয়নি, তার দরকার ছিল একটা শরীর, একটা মাধ্যম সেই শ্মশান থেকে বেরোনোর। এ শরীর এখন হাকিনির। কালাপাড়া এখন আর আগের মতো নেই। রাত হলেই এই গ্রামের বুকে চেপে বসে কালরাত্রির নীরবতা। মাস দুয়েক আগে ভদ্রানীর শ্মশানের সেই ভয়ঙ্কর রাতটাই বদলে দিয়েছে সবটা। এখন সূর্য ডোবার সাথে সাথেই মানুষজন ঘরে খিল দিতে থাকে। আগে সন্ধ্যার সময় চায়ের দোকানগুলোতে ভিড় থাকত, কিন্তু এখন সেই চায়ের দোকানও আর খোলে না। পথঘাট একেবারে শুনশান। কখনো আল রাস্তার ওপরে হাঁস মুরগির কাটা মাথা, পালক এসব ছড়িয়ে পড়ে থাকে, আবার কখনো বাঁশবনের ভেতর থেকে পাওয়া যায় আধ খাওয়া সব। মৃত্যুর করাল গ্রাস গ্রামটাকে ঘিরে ধরেছে যেন। আরে তাড়াতাড়ি গাড়িতে চালা না রে, গরুগুলো কি খেতে পায়নি নাকি? আমাদের কিন্তু রাত হওয়ার আগেই এই গ্রাম ছেড়ে বেরোতে হবে, তাড়াতাড়ি চালা। ওকে বলেছিলাম বাপ কখনো পিছু ছাড়ে না, নিজের লোভের জন্য আমার কোলটাও খালি করে দিল। ওর ছেলেটা অকালে। এখন কেঁদো না তো। আমি পই পই করে না করেছিলাম ভদ্রানীর শ্মশানে যেতে, কিন্তু তিনি শুনবেন কেন? আমাদের একমাত্র বংশের প্রদীপ কেড়ে নিল ওই হাকিনি। একটি বার শহরে পৌঁছাই, তারপর তান্ত্রিক রুদ্রপালকে নিয়ে তবেই ফিরব। তখন দেখব কি করে ওই হাকিনি এই তুই হাসছিস কেন রে? আর গাড়ি থামালি কেন? আগে আপনারা শহরে তো পৌঁছন, তারই পরই না হয়। মানে কি বলছিস কি তুই? বিশু কোনো উত্তর দেয় না কথার, শুধু সামনের দিকে হাত বাড়িয়ে ইশারা করে। আরে রে খাটা খাট, রক্তের
টুকটাক তোদের নরম গলায় বসবে নখের চাপ। নখের চাপে শ্বাস থামে, মৃত্যু নেমে আসে। পুরনো বাপ দাঁড়িয়ে দেখে, ঠান্ডা মুচকি হাসে। দুটো মানুষের মৃত্যু আর্তনাদ এবং অমানসিক অট্টহাসিতে কেঁপে উঠল শ্মশান ভূমি। দেবদত্ত, তুই কেমন আছিস? আমাদের সেই খুনসুটি ভরা দিনগুলো আজ ঝাপসা লাগে রে। শহরে থেকে পড়াশোনা আর হলো না। বাবা হঠাৎ করে বিয়ের জন্য ডেকে নিলেন, আর তারপর সবকিছু বদলে গেল। বাবা আর নেই, বিয়েটাও ভেঙে গেল। বাবার মৃত্যুর কিছুদিন পর মাও চলে গেলেন। গ্রামে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে দেবদত্ত। মানুষ মারা যাচ্ছে, কেউ কোনো কারণ বলতে পারে না। চিঠিতে সব লিখে বোঝাতে পারছি না। আমার সত্যি দম বন্ধ হয়ে আসছে আজকাল। মনে হয় কে যেন অন্ধকারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তুই প্লিজ একবার আয়, আজ তোকে আমার খুব দরকার। আমার এখানে খুব বিপদ। ইতি, রানী। এই যে আমাদের নায়ব মশাই রে, জামা কাপড় দেখে তো তাই মনে হচ্ছে। ও মা গো, এ কি সর্বনেশে কান্ডি গো। শেষকালে কিনা নায়েব হবে না, পুরনো বাপ কি আর পিছু ছাড়ে? এ হইল ভদ্রানীর পেটিশন, আমাদের কাউরে ছাড়বেনি। এক এক কইরে সবাই মরব। গ্রামের সকলের মুখে মুখে ফিরছে এক অমঙ্গলের বার্তা। কালাপাড়ার ভাগ্যে এখন ভ্রুকুটি করছে মৃত্যু। এই সব মানুষের ভিড়ে লুকিয়েই একজন সবটা দেখে চলেছে, বিশু। ওর দুই চোখে যেন জিঘাংসার লোভ একই সাথে খেলা করছে। না 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 না, এ গায়ে আর থাকা যাইবে না, নইলে বউ বাচ্চা সমেত মরতে হবে। আজই আমি গা ছাড়বো, আজই। ঠিক কইছো, আমরা এই গা ছেড়ে চলে যাবো। ঠিক কইছো। সেইরে চলে যাবো। এসেছিস? বস, আগে শান্ত হ, তারপর বলবি যা বলার। বাবা ঠাকুর, আপনি কি করে জানলেন যে আমি কিছু বলতে চাই? ওরে হে, এত বছর তন্ত্র সাধনা করছি, আর এইটুকু বুঝবো না যে এই ঝড় বৃষ্টি মাথায় করে কেন তুই এলি? খুব বড় বিপদে পড়ে এসেছি বাবা ঠাকুর।
আমার বান্ধবী। কালাপাড়া গ্রামে মৃত্যু নেমেছে দেবদত্ত। আমাদের শীঘ্র সেখানে যেতে হবে। আমাকে সেই ইঙ্গিতে দিচ্ছিলেন। আপনি এটাও? ওসব কথা পরে হবে। একদিনের পথ তৈরি হয় নে, আমাদের রওনা হতে হবে। আমার না বলা ইচ্ছে আপনি কেমন করে জেনে যান বাবা ঠাকুর? বলছি না, যা করেন সব মা করেন, আমরা সব নিমিত্ত মাত্র। এখন চিন্তা আমার একটাই, কালাপাড়ার বিভীষিকা আরো কত জীবন নেবে কে জানে। যা যা তাড়াতাড়ি সব গোছগাছ করে নে, আমাদের কাল ভোরেই রওনা দিতে হবে। হে মা, পথ দেখা মা, পথ দেখা। এ কি বলছো তোমরা? কাজ ছেড়ে দেবে মানে? তোমাদের ছাড়া আমি কি করে থাকবো? আর তোমাদের মাস মাইনের ব্যাপারটা তো আমি দেখবো। নায়েব মশাই নেই তো কি হয়েছে? না মা, বিষয়টা পয়সা করির নয় গা। নায়েব মশাইদের পরিবার যেভাবে মারা গেছেন, তারপর সব পরিবারে এই গায়ে থাকতে ভয় করছে। এখন দিদিমণি, ঘরে আমার ছোট ছেলে আছে, আমার স্বামী তো শহরে থাকে। ভাবতে যে সব ছেড়ে তার কাছেই চলে যাব। তাই বলে নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে যাবে? শহরে কোনো জীবন নেই গো কাকিমা। অপরাধ নিবেন না। এই জমিদার বাড়িতে একদল পাইক থাকতে আপনাদের হয়তো ভয় নাই, কিন্তু আমাগো বাড়িতে না আছে পাইক, না আছে কোনো অস্ত্র, মাঝে মাঝে তো আলোটুকুও থাকে না। অন্ধকারে খাপটি মেরে কখন যে মরণ আসবে কেউ জানেনি। আর যদি আপনারা পরিবার নিয়ে এইখানে এসে থাকেন, তাহলে গ্রামের এরকম অবস্থার পর পাইকদের পরিবারও জমিদার বাড়িতে এসে থাকছে। তোমাকে এরকম করতে অনেকবার না করেছি বিশু কাকা। আসলে অমনটা করতে বড় ভালো লাগে কি না? আজকে দেখতেছি অনেক লোক, চড়ুই ভাতি হবে নাকি? কাঠ কেটে আনবো দিদিমণি। হ্যাঁ, সবই তো জানো কি হচ্ছে গ্রামে। এখন তোমার এই আর কি বন্ধ করো, নিজের কাজে যাও। যে ভুল তোর বাপ করেছিল তার মাসুল তুই কোনবি রানী, তুই কোনবি। কি ব্যাপার বলুন তো বাবা ঠাকুর? সকালবেলা রাস্তায় তেমন লোকজন নাই। গতবার যখন এসেছিলাম এমন তো ছিল না। শান্তি। যা ভেবেছিলাম ঠিক তাই। এ গ্রামের মাটিতে মৃত্যুর গন্ধ মিশে দেবদত্ত, তোর বন্ধু কিছু ভুল বলেনি। ও আদেও ঠিক আছে তো? মায়ের উপর ভরসা রাখ দেবদত্ত, মায়ের উপর ভরসা রাখ। মা যা করেন তা ভালোর জন্যই করেন। এ কি, ওদিকে এমন জটলা কেন? বাবা ঠাকুর, একবার গিয়ে দেখি। হ্যাঁ চল। আচ্ছা বলছি, এইখানে কিছু হয়েছে? কে গা তুমি? নতুন মনে হচ্ছে। আগে আমি এসেছি এইখানে আমারই এক বন্ধুর বাড়িতে। এই মহা বিপদের দিনে গ্রাম সাইডে মানুষ পালাচ্ছে, আর তুমি এইছো কিনা বেড়াতে? বলি হারি বটে। তা তোমার বন্ধু বলেনি যে কি হয়েছে গ্রামে? নমস্কার, আমি দ্বিজোত্তম মৈত্রী তার কালঙ্কার।
আসলে একটা জরুরি বার্তা পেয়েই আমরা এই গ্রামে ছুটে এসেছি। আমরা জমিদার বাড়ির দিকে যাচ্ছিলাম। যদি পথটা একটু বলে দেন। ও, জামা কাপড় দেখে তো সন্ন্যাসী মনে হয়। তাই জমিদার বাড়ি যাবেন যান, কিন্তু পরানটা লইয়ে ফেরত আসতে পারবেন কি? তিজোত্তমত্রী তর্কালঙ্কার, আরে এই মূর্খ, তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস? হ্যাঁ, উনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ দ্বিজোত্তম। যা যা, এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চা। এই ভুল হয়ে গেছে বাবু ঠাকুর, ক্ষমা করেন, আমি বুঝতে পারিনি। আপনারা আসুন, মন্দিরে আসুন, একটু জিরিয়ে নিন, আমি সবটা খুলে বলছি। এ কি অবস্থা! আর কি বলবো, সকালবেলা এসে বাবার পুজো দিতে গিয়েই দেখি বাবার জন্য রাখা গাছের টাটকা ফুল শুকিয়ে পচে গেল। পুজোর জন্য রাখা ফলেরও একই দুর্গতি। কোনো রকমের যাওয়া পুজোটা হচ্ছিল, আর আজকে সেটাও। এইসব ঘোর অমঙ্গলের লক্ষণ। আপনারা সকলে একটু চোখ বুঝুন। নিন পুরোহিত মশাই, এবার বাবার পূজা সম্পন্ন করুন। বাবা, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি দয়া করে গ্রামটাকে বাঁচান। বিপদে পড়ে আমাদের মাথা ঠিক নাই। পশু পাখি মানুষ সব মরছে এখানে একে একে। কবে যে কার দিন আসবে তার কোনো ঠিক নাই। দয়া করুন বাবা, আমাদের বাঁচান। হ্যাঁ বাবা, আমাদের রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন। আপনার পায়ে পড়ি। জি জি জি, ঠিক করছেন আপনারা। দেবতার সামনে কেউ প্রণাম করে না। উঠুন উঠুন, আপনারা যা করবার সব তিনিই করবেন। এখন আমাকে সবটা বলুন দেখি, শুরু থেকে এ যাবৎ কি কি হয়েছে। বুঝলুম। হ্যাঁ, দেখি কতটা কি করা যায়, দেখি। চলো দেবদত্ত, এবার জমিদার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। সব শুনে যা বুঝলুম, এ কোনো সাধারণ শক্তির কাজ নয় রে দেবদত্ত। সে অতি ধূর্ত এবং বেজায় শক্তিধর। এই গ্রামবাসীর উপর এক ভয়ানক প্রতিশোধ স্পৃহা নিয়ে এসেছে। আর ওর কাজ শেষ না হওয়া অবধি আমার মনে হয় না ওকে থামানো যাবে। আমার মনে হয় এই গ্রামকে অশুভ শক্তি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে গ্রামের ভেতরে কোনো রকম পূজাপাঠ, কোনো মঙ্গল অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করাই যাবে না। দেখা যাক। ওরে বাপ রে, এই যে ইলাহি কাণ্ড! না না, কই আর এলাহি কাণ্ড, বাবা বেঁচে থাকলে। আচ্ছা মা, এবার বলো তো দেখি, তোমার সাথে কি এমন ঘটে চলেছে? আসলে এই 1 মাস ধরে মনে হচ্ছে কে যেন আমাকে আড়াল থেকে লক্ষ্য করে চলেছে। এই যেমন কালকেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল।
অদ্ভুত ঘটনা। তা কিরকম শুনি? প্রতি বিকেলে ছাদে পায়চারি করা আমার অভ্যেস বলতে পারেন। কাল বিকেলে ছাদে উঠে দেখি এই কে আছো, শিগগির এসো। নীরব বিকেলে জেগেছে পুরনো ক্ষুধার অভিশাপ, আর কিছুদিনের মধ্যে মুছে যাবে জমিদারের শেষ পাপ। বুঝলুম। এত কিছু হয়ে গেছে? তুমি চিন্তা করো না মা, মায়ের কৃপায় সব ঠিক হবে। আমরা একটু বাড়িটা ঘুরে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলুন না। আচ্ছা, তান্ত্রিক ধরে আনা হয়েছে, তাইলে আজ রাতে আগে শেষ করবো আমি। তোমাদের বাগানের ওই মালিটি কবে থেকে কাজ করছে এ বাড়িতে? তা এই মাসখানেক মতো হবে। কেন বাবা ঠাকুর? 1 মাস হয়েছে। আচ্ছা, তাকে একবার ডাকো তো মা। বিশু কাকা, বিশু কাকা, একবার এদিকে এসো তো। আগে আমায় ডাকছো দিদিমণি? রানীর ডাকে বিশু এসে দাঁড়ালো সাধকের সামনে। তার চোখে মুখে ক্ষণিকের জন্য রাগ আর বিরক্তি দেখা দিয়েই মিলিয়ে গেল, কিন্তু সাধকের মুখে প্রশান্তির হাসি। তোমার কি নাম, আর কবে থেকে করছো কাজ এ বাড়িতে? আগে আমি বিশু, এই 1 মাস মতন হইল কাজ করতেছি। আচ্ছা বেশ। বিশু, তোমাকে আজকে একটা কাজ করতে হবে। এ নাও, এটাকে বাগানের মাঝখানে পুঁতে ফেলো দেখি। ব্যাপারটা কি হলো? বিশু কাকার এরকম আচরণ তো আগে কখনো দেখিনি আমি। তোরা দুটিতে একটু ঘুরে আয়। এই নে 4টে পেরেক, বাড়ির চারপাশে পুঁতে দিয়ে আসবি। তবে সাবধান, কেউ যেন না দেখে। আর ও রানীমা, বলছি তুমি এই বেলার মতো সবাইকে খাওয়া দাওয়া করে নিতে বলো, কারণ রাতে কারোর খাওয়া হবে না। আর এই দোতলাটা একটু খালি করিয়ে দাও। আমি একান্তে কিছু কাজ করতে চাই, কোনো বিঘ্ন হোক চাই না। আচ্ছা বাবা, তাই হবে। সূর্য তখন ডুবছে পশ্চিমে। পাখিদের দল ফিরছে বাসায়। সময় যেন থমকে গেছে। রানীর গভীর চোখে ভয়, বিশ্বাস এবং আর একটা কিছু যেন দেখতে পাচ্ছে দেবদত্ত। রানীর পাতলা ঠোঁট জোড়া আবেগতাড়িত হয়ে কেঁপে ওঠে। দুইজনের মাঝের নিঃশব্দতাই যেন ওদের অনেক না বলা কথা বলে দিচ্ছে। জীবনটা ভারী অদ্ভুত, জানিস তো।
যেদিন তোকে শহর থেকে এই বাড়িতে ছাড়তে এলাম মনে হচ্ছিল যেন নিজের অর্ধেকটা ফেলে যাচ্ছি। 5 বছর কেটে গেল, আমার ঠিকানায় একটা চিঠিও আসেনি। ভেবেছিলাম বিয়ে করে হয়তো সুখেই আছিস, আমাদের আবার যে দেখা হবে সেটা ভাবিনি কখনো। কিন্তু কিন্তু কি? কিছু না, বাদ দে। আর কত লুকাবি দেব? এখনো অবধি আমাকে কথাটা বলে উঠতে পারলি না। কি করে পারিস নিজের ভিতরে সবটা লুকিয়ে রাখতে? তোদের বাড়িতে একবেলার রান্নাতে যে বাড়ির 1 সপ্তাহ চলে যায় তাদেরকে পারতে হয় রানী, তাদেরকে পারতে হয়। কি দোষ ছিল আমার? এ বাড়িতে তোকে পৌঁছে দিতে এসে রীতিমতো অপমানিত হতে হয়েছিল আমাকে। সেদিন আমি প্রশ্ন করিনি, শুধু মেনে নিয়েছিলাম। কারণ মেনে নিলেই শান্তি, আর মনে নিলেই অশান্তি। সেদিনকার ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আমি ভাবতে পারিনি বাবা তোকে ওইভাবে সেদিন অপমান করবে। তবে আজ বুঝি সব হয়েছিল ওই নায়েব কাকার জন্য। নায়েব কাকাই নিজের ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য বাবার মাথায় কুমন্ত্রণা দিয়েছিল। দেব, সব ভুলে কি আবার নতুন করে শুরু করা যায় না? রানী, মুহূর্তখানেক দুজনেই চুপ, দুজনেই কিছুটা কাছাকাছি আসে। সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। দুজনের ফাঁক দিয়ে সূর্য অস্তমিত হচ্ছে। সাধক বসেছেন পঞ্চমুণ্ডির আসনে। সেটিকে ঘিরে 5টি মরার খুলি। মন্ত্র পড়ছেন সাধক। এবার একটা শোল মাছ আহুতি দিলেন হোমাগ্নিতে। এমন সময় ভীষণ এক বজ্রপাত হল, আর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো হাকিনীর অট্টহাসি। হাকিনের ডাকে কাপেরা থেমে যায় সব, মাটি ফুঁড়ে উঠে আসে অশরীরী রক্ত তৃষ্ণার সর্বনাশ। ভদ্রাণীর শ্মশানের মাটি ফুঁড়ে বিভৎস দর্শন প্রেতের দল উঠে আসছে। স্কন্ধ কাটা পচা গলা লাশ, তাদের প্রত্যেকের মুখে ক্রোধ। তাদের অট্টহাসি আর চিৎকার শুনলে রক্ত হিম হয়ে যায়। দেবদত্ত, এবার পুতুলগুলোকে বাগানের চারিদিকে ছড়িয়ে দিয়ে আয়। আরে তুই এখানে এলি কেন? তোকে তো বারণ করেছে বাবা ঠাকুর। আমি ছাড়া তোর কোন কাজটা আজ অবধি উদ্ধার হয়েছে বলতো? এটা আমার গ্রাম, আর এই বিপদের সময় আমি ঘরে লুকিয়ে থাকবো? তা হয় না। আমরাও আছি। গ্রামটা আমাদের সকলের গো দাদা বাবু, তাই আমরাও এসি। তোমরা সকলে ছোট পুতুলগুলো বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে এসো, যাও। ওম হ্রিং বদ বাগবাদিনী স্বাহা। ওম হ্রিং বদ বাগবাদিনী স্বাহা। ওম হ্রিং বদ বাগবাদিনী স্বাহা। ওম হ্রিং
বদবখ বাগবাদিনী স্বাহা। তোদের নরম গলায় বসবে নখের চাপ। আজই শেষ হবে সমস্ত পাপ। প্রেতের দল জমিদার বাড়ির 10 হাতের মধ্যে আসতেই এক বিচিত্র ঘটনা। মাটির ওপর ফেলে রাখা পুতুলগুলোর উপর পা পড়তেই সেই প্রেতগুলো আর্তনাদ করে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। আর তাই দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়ে হাকিনী। মাতৃসাধক, দ্বিজোত্তা মৈত্রী তর্কালঙ্কার, এই গ্রামের অনেক ক্ষতি তুই করেছিস। এবার তৈরি হ, তোর সময় শেষ। ওম হ্রিং ভদবদ ভগবাদিনী স্বাহা। ওম হ্রিং ভদবদ ভগবাদিনী স্বাহা। যে আগুন থেকে জন্ম নিয়েছিলি সেই আগুনেই পতঙ্গের মতো জল এবার। সাধক সেই হাতে ধরা পুতুলটা এবার আগুনে আহুতি দেন। হাকিনীর পায়ের নিচে সমস্ত জ্যামিতিক ক্ষেত্রটা এবার চলতে শুরু করে। সাধক কিন্তু তার পঞ্চমুণ্ডির আসন সমেত সেখানেই বসে। আগুনের একটা শিখাও তাকে স্পর্শ করছে না। অবশ্যই পারি। এতগুলো আত্মাকে তুই নিজের ক্ষমতার বলে নিজের কবলে বন্দি করে মৃত্যু লোকের ভারসাম্য নষ্ট করেছিস। তোর উপর যারা অত্যাচার করেছিল তাদের মৃত্যুতেই তুই শান্ত হোসনি, একের পর এক প্রাণ নিয়েছিস। তাই তোর এটাই শাস্তি। ঝড় ঝঞ্ঝা মুহূর্তেই থেমে গেল। অভিশাপ মুক্তির আনন্দে কালাপাড়ার প্রকৃতি আবার শান্ত স্নিগ্ধ রূপ ধারণ করেছে যেন। ভোর হচ্ছে। জয় বাবা ঠাকুরের জয়। জয় বাবা ঠাকুরের জয় জয়। বাবা ঠাকুরের জয়। জয় বাবা ঠাকুরের জয়। না গো, জয় আমার নয়, সবই মায়ের ইচ্ছে। যা করেন সব তিনিই করেন, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে সব কাজ শেষ। কালকেই আমরা ফিরে যাচ্ছি শহরে। এবার তোর অনেক দায়িত্ব। গ্রামটাকে সামলাতে হবে আর নিজেকেও সামলাতে হবে। গ্রাম না হয় সামলে নেব, কিন্তু আমাকে সামলাবে কি? এই কথার কোনো উত্তর দিল না দেবদত্ত। শুধু ভরসার কাঁধটা এগিয়ে দিল রানীর দিকে, যেইখানে পরম নিশ্চিন্তে থাকা যায়।